1930 সালের একটা সকালবেলা মিডল ইস্টের একটা মরুভূমিতে কয়েকজন শ্রমিক মাটির নিচে ড্রিল করছিল। হঠাৎ মাটির নিচ থেকে উঠে এলো একটা কালো তরল পদার্থ। সাধারণ একটা তরল, কিন্তু কেউ তখনও বুঝতে পারেনি এই জিনিসটাই পরবর্তী 100 বছরে বদলে দেবে পুরো পৃথিবী। এই এক জিনিসের জন্যই শুরু হবে যুদ্ধ, ভেঙে পড়বে পুরো একটা সরকার, আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এই অঞ্চলেই শুরু করবে এক অদৃশ্য ক্ষমতার খেলা। কিন্তু প্রশ্ন হলো, এই কালো তরলটা আসলে কি? কেন এই জিনিসের জন্য মিডল ইস্ট হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চল? কারা এই অঞ্চলের অর্থনীতি এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চায়? কিভাবে এই সম্পদ সুপার পাওয়ার দেশগুলোকে এখানে নিয়ে এসেছে? আর এই গল্পটা শুধু তেলের গল্প না, এই গল্পে আছে একটা দীর্ঘ 8 বছরের ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে মারা গিয়েছিল লাখ লাখ মানুষ। এমন একটা যুদ্ধ যেটা শুরু হয়েছিল এমন এক অস্ত্রের কারণে যা পরে আর হয়তো খুঁজেই পাওয়া যায়নি। এমন একটা সংঘাত যা কয়েক বছর ধরে পুরো বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করেছে। আর এমন একটা ছোট দেশ যেখানে একই সাথে সামরিক ঘাঁটি বানিয়েছে আমেরিকা, চীন, জাপান এবং ফ্রান্স। আর এই ভিডিওর শেষ দিকে আমরা দেখব মিডল ইস্টের এক নতুন পরীক্ষা, একটা ফিউচারিস্টিক সিটি যেটার বাজেট $1 ট্রিলিয়ন। তাহলে প্রশ্ন হলো, কিভাবে মরুভূমির একটা অঞ্চল বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা খুলে দেখব মিডল ইস্টের সেই গোপন গল্প, যেটা তেল, যুদ্ধ আর সুপার পাওয়ারদের অদৃশ্য খেলা নিয়ে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। কথা বলবো সেটা হলো একটা কালো তরল পদার্থ নিয়ে। আর এই কালো তরল পদার্থটার নামই হচ্ছে তেল। আজ এটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু 1930 সালের আগে মিডল ইস্ট ছিল প্রায় উপেক্ষিত একটা অঞ্চল। বড় শক্তিগুলোর কাছে এটি ছিল শুধু একটা মরুভূমি। কোনো বড় শিল্প নেই, কোনো বড় অর্থনীতি নেই, কিন্তু সবকিছুই একসময় বদলে যায় যখন বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এই মরুভূমির নিচেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভান্ডার। আর এখানেই শুরু হয় এক নতুন অধ্যায়, কারণ তখন পৃথিবী দ্রুত চেঞ্জ হচ্ছে। গাড়ি তৈরি হওয়া শুরু হয়েছে, আকাশে বিমান উঠছে, শিল্প কারখানাগুলো দিন রাত চলছে। আর এই সব কিছুর জন্য দরকার হলো এমন একটা জিনিস, আর সেটাই হলো এই তেল। কিন্তু এখানে শুরু হয় বড় সব প্রশ্নগুলো। কে প্রথম এই তেলের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল? কেন হঠাৎ করে আমেরিকা এবং ইউরোপ এই অঞ্চলে এত আগ্রহ দেখাতে শুরু করলো? কোথায় এই তেলের ভান্ডারগুলো ছিল? আর কখন থেকে মিডল ইস্ট হয়ে উঠল বিশ্ব রাজনীতির মেন কেন্দ্র? আর সব থেকে গুরুত্বপূর্ণ, কিভাবে এই তেল পুরো অঞ্চলটাকে একটা রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে বা পরিণত করলো? চলেন আসি মূল পর্বে। তেল পাওয়ার পর থেকে মিডল ইস্ট আর আগের মতো ছিল না। হঠাৎ করে এই অঞ্চলে আসতে শুরু করলো বিদেশি সব কোম্পানি, বড় বড় শক্তিশালী দেশ, সামরিক প্রভাব, আর ধীরে ধীরে মিডল ইস্ট হয়ে গেল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটি। কিন্তু এই সম্পদের সাথে এসেছিল আর একটা জিনিস, সেটা হলো সংঘাত। আর সেই সংঘাতই পরবর্তী কয়েক দশকে পুরো অঞ্চলটাকেই ঠেলে দেয় যুদ্ধের দিকে। আর সেই যুদ্ধগুলোর মধ্যেই সবচেয়ে ভয়াবহ ছিল একটা যুদ্ধ যেটা চলেছিল 8 বছর, যেখানে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ। আর এই যুদ্ধটা ছিল মুসলিমদের সাথে মুসলিম। আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই দুইটা দেশকে। হ্যাঁ, এই দুইটা দেশ হচ্ছে ইরান বনাম ইরাক। সালটা 1980। মিডল ইস্ট তখন আগে থেকে উত্তেজনায় ভরা, কিন্তু সেই বছর হঠাৎ করে শুরু হয় এমন এক যুদ্ধ যা ইতিহাসে হয়ে যায় সবচেয়ে নিষ্ঠুর সংঘর্ষগুলোর একদিকে ইরান, অন্যদিকে ইরাক। দুটোই প্রতিবেশী দেশ, কিন্তু তাদের মধ্যে শত্রুতা কিন্তু হঠাৎ করেই শুরু হয়। 1979 সালে ইরানে ঘটে যায় এক বিশাল রাজনৈতিক পরিবর্তন, ইরানিয়ান রেভলিউশন। নতুন সরকার ক্ষমতায় আসে, আর পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য হঠাৎ করে বদলে যায়। এই পরিবর্তনটা যেন খুব মনোযোগ দিয়ে দেখছিলেন ইরাকের নেতা সাদ্দাম হুসাইন। তিনি ভাবলেন এই মুহূর্তটাই ইরানকে আক্রমণ করার সেরা সময়। 1980 সালের সেপ্টেম্বর মাস, ইরাকের সেনাবাহিনী ইরানের সীমান্ত পার হয়ে যায়। শুরু হয় এক যুদ্ধ, কিন্তু কেউ তখনও বুঝতে পারেনি এই যুদ্ধ কতটা দীর্ঘ হবে। কারণ সবাই ভেবেছিল এটা হয়তো কয়েক সপ্তাহের যুদ্ধ হবে, কিন্তু আসলেই সেটা হয়নি।
এটা চলেনি কয়েক সপ্তাহ, চলেনি কয়েক মাস, এই যুদ্ধ চলেছিল টানা 8 বছর। এই যুদ্ধ নিয়ে অনেক প্রশ্ন আছে। কেন সাদ্দাম হোসেন এই ঝুঁকিটা নিয়েছিলেন? কে বা কারা গোপনে এই যুদ্ধে সমর্থন দিয়েছিলেন? কোথায় ছিল সবচেয়ে ভয়াবহ এই যুদ্ধক্ষেত্র? আর কেন এই যুদ্ধ সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়? আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো কিভাবে এই যুদ্ধ পুরো মিডল ইস্টের রাজনীতিকেই বদলে দেয়। এই যুদ্ধে ইউজ করা হয়েছিল কিন্তু ট্যাঙ্ক, মিসাইল, এমনকি রাসায়নিক অস্ত্র। অনেক শহর ধ্বংস হয়ে যায়, হাজার হাজার সৈন্য ফ্রন্ট লাইনে কিন্তু মারা যায়। শেষ পর্যন্ত এই যুদ্ধ শেষ হয় 1988 সালে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যুদ্ধের শেষেই কোনো পক্ষই স্পষ্টভাবে কিন্তু বিজয়ী হয়। কিন্তু এই যুদ্ধ একটা বড় পরিবর্তন ঘটায়। যেটা ছিল ইরাক কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, তাদের অর্থনীতি ভেঙে পড়ে। আর এই দুর্বলতায় কয়েক বছর পরে নিয়ে যায় আরেকটা বড় সংঘাত, যেটা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। কি সেই কাহিনীটি? 2003 সালে মিডল ইস্ট আবারও শিরোনামে আসে, কারণ তখন শুরু হয় একটা নতুন যুদ্ধ, যেখানে বলা হয়েছিল ইরাকের কাছে আছে বিশ্ব ধ্বংস করার মতো অস্ত্র। কিন্তু এই দাবিটা কতটা বা সত্যি ছিল? ঘটনাটা 2003 সালের। বিশ্ব হঠাৎ করে শুনলো একটা ভয়ঙ্কর দাবি, ইরাকের কাছে আছে নাকি ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। এটা এমন একটা অস্ত্র যা মুহূর্তেই লাখো লাখো মানুষকে হত্যা করতে পারে। তাই আমেরিকা ঘোষণা করলো ইরাককে থামানো খুবই জরুরি। আর খুব দ্রুতই কিন্তু শুরু হয়ে গেল ইরাক যুদ্ধ। কিন্তু একটা প্রশ্ন ছিল, ইরাকের কাছে কি সত্যি সে অস্ত্র ছিল? এই উত্তর কিন্তু আপনারা পরেই জানতে পারবেন। যুদ্ধের পরে বিশ্বজুড়ে তদন্ত শুরু হলো, এবং সেই তদন্তে এমন কোনো অস্ত্রই কিন্তু পাওয়া যায়নি। আর একটা প্রশ্ন হলো, তাহলে যুদ্ধটা কেন হলো? কয়েক বছর পরে সামনে আসে একটা গোপন নথি, যেটার নাম ছিল ডাউনিং স্ট্রিট মেমো। এই নথি কিন্তু ইঙ্গিত দেয় যে ইরাক আক্রমণের পরিকল্পনা সম্ভবত আগেই করা হয়েছিল। এই অস্ত্রের যে ইনফরমেশন ছিল এটা কিন্তু ছিল খুবই উইক। যুদ্ধটা খুবই দ্রুত সাদ্দাম হোসেনের পতন ঘটায়, কিন্তু তারপরে ইরাকের স্থিতিশীলতা ভেঙে পড়ে। দেশ জুড়ে শুরু হয় অস্থিরতা, সহিংসতা আর নতুন নতুন সব সংঘাত। আর এই অস্থিরতায় মিডল ইস্টের আরেকটা বড় সংঘাতকে আরো জটিল করে তোলে। এটা এমন একটা সংঘাত যা কয়েক দশক ধরে চলছে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন এটা কোন সংঘাত, যেটা এখনো স্টিল নাও চলছে। ইয়েস মাই ভিউয়ার্স, এটাই হচ্ছে ইসরায়েল বনাম ফিলিস্তিনের সংঘাত। মিডল ইস্টের সবচেয়ে দীর্ঘ এবং জটিল সংঘাত হলো ইসরায়েল বনাম ফিলিস্তিন। এই সংঘাত কিন্তু আজকের না, এটা কয়েক দশক ধরে চলছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কেন এই সংঘাত এত দীর্ঘ হলো? ওকে মাই ভিউয়ার্স, আমি কিন্তু এই ইহুদি জাতি বা ইসরায়েল নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়েছি। তারা কিভাবে জন্ম নিল, কিভাবে তারা এই ফিলিস্তিনিতে অ্যাটাক করলো, কিসের জন্য এই যুদ্ধটা শুরু হয়েছে। আমি ডিটেলস কিন্তু এদের হিস্টোরি নিয়ে একটা ভিডিও করেছি, যেটা আমি আমার আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিওটা দেখা শেষে যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো মূল পর্বে চলে আসি। ইসরায়েল বনাম ফিলিস্তিনি যে সংঘাত চলছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই সংঘাত এত কেন দীর্ঘ হয়েছে? উত্তরটা হচ্ছে রাজনৈতিক। ফিলিস্তিনের নেতৃত্ব কিন্তু ধীরে ধীরে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে হয়েছে হামাস, যারা গাজা নিয়ন্ত্রণ করে, আর অন্যদিকে হচ্ছে প্যালেস্টাইন অথরিটি, যারা ওয়েস্ট ব্যাংক পরিচালনা করে। আর একটা প্রশ্ন, এই বিভাজন কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ যখন নেতৃত্ব বিভক্ত হয় তখন একটা জাতির রাজনৈতিক শক্তিও কিন্তু দুর্বল হয়ে পড়ে। কিছু বিশ্লেষকদের মতে এই বিভাজন সংঘাতকে আরো দীর্ঘ করেছে। ফলে গাজা এবং ইসরায়েলের মধ্যে বারবার সংঘর্ষ হয়েছে, রকেট হামলা হয়েছে, বিমান হামলা হয়েছে এবং অসংখ্য প্রাণহানিও কিন্তু ঘটেছে। এই সংঘাত আজও শেষ হয়নি, আর সম্ভবত এটাই মিডল ইস্টের সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটি। কিন্তু মিডল ইস্টের যুদ্ধ শুধু এই দুই দেশের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, যেটা পুরো অঞ্চলে চলছে আরো অনেক বেশি শ্যাডো ওয়্যার, যেখানে বড় শক্তিগুলো পর্দার আড়াল থেকে প্রভাব ফেলছে। আপনারা যারা শ্যাডো ওয়্যার সম্পর্কে ভালো মতো জানেন না, তাদের জন্য আমি রিকমেন্ড করব আমার র ভার্সেস আইএসআই এর যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন শ্যাডো ওয়্যারটা আসলে কি। মিডল ইস্টের যুদ্ধগুলো সবসময় কিন্তু সরাসরি যুদ্ধ হয় না, অনেক সময় এগুলো হয় শ্যাডো ওয়্যার, যাকে বলা হয় প্রক্সি ওয়্যার। এখন কোশ্চেন হচ্ছে, প্রক্সি ওয়্যার আসলে কি?
প্রক্সি ওয়ার হচ্ছে এমন একটা যুদ্ধ যেখানে আসলে বড় শক্তিশালী যে দেশগুলো আছে তারা কিন্তু সরাসরি যুদ্ধ করে না, বরং তারা হচ্ছে সমর্থন দেয়। কিভাবে সমর্থন দেয়? তারা যেসব স্থানীয় গোষ্ঠীগুলো আছে সেগুলোকে অস্ত্র দেয়, অর্থ দেয়, ইভেন কি রাজনৈতিক সমর্থন দেয়। এর সব থেকে একটা বড় এক্সাম্পল হচ্ছে লেবাননের হিজবুল্লাহ। হিজবুল্লাহ হচ্ছে একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী যারা বহু বছর ধরে এই অঞ্চলের রাজনীতিতে বড় ভূমিকা রাখছে। এর আরেকটা উদাহরণ হচ্ছে ইয়েমেনের যুদ্ধ। এই ইয়েমেনের যুদ্ধ বা কেন শুরু হয়েছিল? কারণ এখানে ভিন্ন ভিন্ন কিন্তু গোষ্ঠী রয়েছে যারা ক্ষমতার জন্য লড়াই করছে, আর এই সংঘাতেও বিভিন্ন আঞ্চলিক শক্তিও কিন্তু জড়িয়ে পড়েছে। ফলে এই যুদ্ধ আরো বড় এবং জটিল হয়ে গেছে। আজ ইয়েমেনকে বলা হয় বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটের জায়গা। লক্ষ লক্ষ মানুষ খাদ্য সংকট এবং যুদ্ধের মধ্যেই কিন্তু আটকে পড়ে আছে। কিন্তু মিডল ইস্টের গল্প কিন্তু শুধু যুদ্ধের গল্পের মধ্যে সীমাবদ্ধ নেই। এই অঞ্চলে এমন কিছু জায়গা আছে যা ছোট হলেও বিশ্ব রাজনীতিতে অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর একটা উদাহরণ হলো এদের একটা ছোট একটা দেশ যেটার নাম হচ্ছে জিবুতি। আফ্রিকার মানচিত্রে এমন একটা ছোট দেশ আছে, এতই ছোট যে অনেক মানুষের নামও কখনো শুনি। ইভেন আমি যখন স্ক্রিপ্টটা লিখতেছি তার আগে আমিও নাম শুনিনি। তো এই দেশটার নাম হচ্ছে জিবুতি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ছোট দেশটাকে নিয়ে বিশ্বের বড় বড় শক্তিশালী দেশরা অবিশ্বাস্যভাবে অনেক আগ্রহী। এটার কারণ হচ্ছে এটা ছোট একটা দেশ, কিন্তু এটা এতটা গুরুত্বপূর্ণ যেটার উত্তর লুকিয়ে আছে তার অবস্থানের কারণে। অ্যাকচুয়ালি জিবুতি যেখানে অবস্থান করতেছে এটা হচ্ছে সমুদ্র পথের পাশে, যেখান দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ বাণিজ্যিক জাহাজ চলাচল করে। তাহলে এর ফল আসলে কি হয়েছে? বিশ্বের সব শক্তিশালী দেশগুলো এখানে তৈরি করেছে তাদের সামরিক ঘাঁটি। এর মধ্যে আমেরিকা, চীন, জাপান, ফ্রান্স সবাই কিন্তু তাদের এই একটা ছোট দেশে এতগুলো শক্তিশালী দেশের কিন্তু উপস্থিতি, যেটা কিন্তু খুবই বিরল একটা ঘটনা। কারণ এই অঞ্চল বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যার নিয়ন্ত্রণ থাকবে এই রুটের ওপর তার প্রভাব পড়বে পুরো বিশ্বের অর্থনীতিতে। আপনারা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে ইরানের পাশে দিয়ে যাওয়া স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার কারণে বর্তমানে তেলের বাজারে কি অবস্থা দেখা দিয়েছে। ব্যারেল প্রতি অলরেডি কিন্তু $100 উপরে চলতেছে, যেটা লাস্ট টাইম রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের সময় ব্যারেল প্রতি $100 উপরে গিয়েছিল। আমি কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে এই ভিডিওর শেষে স্ট্রেট অফ হরমুজের ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই স্ট্রেট অফ হরমুজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, আর বাংলাদেশে সহ বিশ্বে তার ইম্প্যাক্টটা কিভাবে পড়েছে। মূল ঘটনায় ফেরত আসি। কিন্তু এখন মিডল ইস্টে কিন্তু শুরু হয়েছে আর একটা নতুন পরীক্ষা। কি পরীক্ষা? এতক্ষণ যা শুনেছেন সবই কিন্তু ছিল যুদ্ধ নিয়ে, কিন্তু এটা কিন্তু যুদ্ধের কোনো পরিকল্পনা। এই পরিকল্পনাটা হচ্ছে ভবিষ্যতে শহর তৈরির পরিকল্পনা। এমন একটা শহর যেটার বাজেট হচ্ছে $1 ট্রিলিয়ন। মিডল ইস্টের গল্প আমরা এতক্ষণ যা শুনলাম সবই ছিল যুদ্ধের গল্প, রাজনীতির গল্প, ক্ষমতার গল্প। কিন্তু এখন এই অঞ্চলে শুরু হয়েছে একটা সম্পূর্ণ নতুন পরীক্ষা। এমন একটা শহর যা দেখতে হবে ভবিষ্যতের মতো। ইয়েস ফ্রেন্ড, আর এই শহরের নাম হচ্ছে নিয়ম। নিয়ম আসলে কি? এটি সৌদি আরবের একটা বিশাল মেগাসিটি প্রকল্প যেটার বাজেট হচ্ছে $1 ট্রিলিয়ন। এই শহরের পরিকল্পনা করা হচ্ছে ড্রাইভারবিহীন গাড়ি, উচ্চ প্রযুক্তির অবকাঠামো এবং সম্পূর্ণ নতুন শহর ডিজাইন। এমনকি বলা হচ্ছে এটা হবে ভবিষ্যতের শহর। কিন্তু এখানেও একটা বড় প্রশ্ন আছে, এই শহর তৈরি করতে লাগবে হচ্ছে বিরাট জমি, আর সেই জমির জন্য অনেক স্থানীয় মানুষকে তাদের বাড়ি ছেড়ে যেতে হয়েছে। মিডল ইস্টের গল্প শুধু অতীতের যুদ্ধের গল্পই নয়, এটি ভবিষ্যতেরও গল্প। একটা অঞ্চল যেখানে তেল বদলে দিয়েছে পুরো ইতিহাস, যেখানে রাজনীতি তৈরি করেছে সংঘাত, আর এখন সেই অঞ্চলেই চেষ্টা করা হচ্ছে নিজের ভবিষ্যৎকে নতুন করে গড়তে। কিন্তু প্রশ্ন হলো, মিডল ইস্ট কি অবশেষে শান্তি খুঁজে পাবে, নাকি ইতিহাসের মতন আবারও শুরু হবে নতুন ক্ষমতার খেলা? যদি আপনি জানতে চান মিডল ইস্টের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, তাহলে এই ভিডিওটা শেয়ার করেন, কারণ পরের ভিডিওতে আমরা দেখব মিডল ইস্টের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি। কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদেরকে জানাবেন। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অন করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার।